নমস্কার, আপনারা দেখছেন বাংলা টিভি নিউজ ইউটিউব চ্যানেল। আজ জানাবো 20টি গুরুত্বপূর্ণ খবর। প্রথমেই জেনে নিন আজকের হেডলাইন্স। আমিও নথিভুক্ত আইনজীবী, এজলাসে দাঁড়িয়ে কোন বিস্ফোরক অভিযোগ আনলেন মমতা বন্দ্যোপাধ্যায়? ধর্মীয় স্থানে লাউডস্পিকার নিয়ে বড় সিদ্ধান্ত, যা নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। জানতে হলে চোখ রাখুন বিস্তারিত খবরে। আধার কার্ড নিয়ে কেন্দ্রের বিরাট ঘোষণা, বদলে গেল একগুচ্ছ নিয়ম, তালিকায় যুক্ত হলো 15টিরও বেশি নতুন নথি। এই রায় মানুষের রায় নয়, সোশ্যাল মিডিয়ায় ক্ষোভে ফেটে পড়লেন অভিষেক। নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত জীবন কৃষ্ণের ঘনিষ্ঠ 6 জনের থেকে নেওয়া হয় 94 লক্ষ টাকা। গোটা পরিবারের একাধিক সদস্য নিটে সফল, প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে তদন্তের কেন্দ্রে এই পরিবার। আদালতের নির্দেশও কার্যকর হয়নি, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরই গুড়িয়ে দেওয়া হলো ক্লক টাওয়ার। পূর্ব মেদিনীপুরে তৃণমূলের 2 প্রভাবশালী নেতা গ্রেফতার। ফিরাদ হাকিমের নিরাপত্তায় কাটছাট, তুলে নেওয়া হলো কনভয়, কেবলমাত্র নিজের গাড়িতে পুরসভায় পৌঁছলেন মেয়র। কেন এই আক্রমণ? ভোটে ভরাডুবির পর বিস্ফোরক অভিষেক, তৃণমূল কর্মীদের বড় বার্তা। তিলজলায় বেআইনি আবাসন ভাঙা নিয়ে তুলকালাম, ঘটনাস্থলে নওশাদ সিদ্দিকী। প্রধানমন্ত্রীর আর্জি মেনে বাংলায় ওয়ার্ক ফ্রম হোমের ডাক দিলেন রাজ্যপাল। সোনা পাপ্পু মামলার যোগ, কালীঘাট থানার প্রাক্তন ওসি শান্তনু সিনহা বিশ্বাসকে গ্রেফতার করল ইডি। জামুরিয়ায় কয়লা খনিতে ভয়াবহ দুর্ঘটনা, মৃত একজন শ্রমিক। প্রধানমন্ত্রী আবাস যোজনায় কিভাবে আবেদন করা যায়, কারা আবেদন করতে পারবেন না, জেনে নিন বিস্তারিত খবরে। টলিউডে বড় বদলের ইঙ্গিত, 4 তারকা বিধায়কের হাতে নতুন দায়িত্ব দিলেন মুখ্যমন্ত্রী। জানতে হলে চোখ রাখুন বিস্তারিত খবরে। এবার আসছি বিস্তারিত খবরে। কলকাতা হাইকোর্টের ইতিহাসে এক নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকলো আইনজীবী মহল থেকে শুরু করে আমজনতা। রাজ্যে বিধানসভা ভোট পরবর্তী অশান্তি মামলায় সশরীরে আদালতে উপস্থিত ছিলেন গতকাল প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি চলাকালীন মমতা নিজেই সওয়াল করতে দাঁড়ালে আদালত চত্বরে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। এদিন কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও চন্দ্রিমা ভট্টাচার্যের মতো প্রবীণ আইনজীবীদের সঙ্গে নিয়েই এজলাসে প্রবেশ করেন মমতা। তাকে দেখেই আইনজীবীদের একাংশ প্রতিবাদ শুরু করলে পরিস্থিতি একেবারে উত্তপ্ত হয়ে ওঠে। বিরোধিতার মুখে দাঁড়িয়ে মমতা স্পষ্ট জানান, আমি এখানে সওয়াল করতে এসেছি। 1985 সালে বার কাউন্সিলে আমার নাম নথিভুক্ত হয় এবং আমি নিয়মিত মেম্বারশিপ রিনিউ করেছি। দীর্ঘ রাজনৈতিক জীবনে এই প্রথমবার তাকে আইনজীবী হিসেবে কোনো মামলায় সওয়াল করতে অংশ নিতে দেখা গেলে শোরগোল পড়ে যায়। আদালত থেকে বেরোনোর সময়ও আইনজীবীদের একাংশ তাকে লক্ষ্য করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। সওয়াল চলাকালীন রাজ্যের বর্তমান আইন শৃঙ্খলার অবনতি নিয়ে বিস্ফোরক অভিযোগ তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, রাজ্যে শিশু, নারী ও সংখ্যালঘুরা কেউ নিরাপদ নয়। 18 বছরের বিবাহিত তরুণীকে ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে। মমতার এই মন্তব্যের তীব্র বিরোধিতা করেছেন সলিসিটর জেনারেল। তিনি প্রশ্ন তোলেন, এই অভিযোগগুলো বর্তমান মামলার সাথে কতটা প্রাসঙ্গিক? জবাবে প্রাক্তন মুখ্যমন্ত্রী পাল্টা বলেন, প্রতিদিন একই ধরনের ঘটনা ঘটছে। আদালত অনুমতি দিলে আমরা সমস্ত তথ্য সাপ্লিমেন্টারি হলফনামার মাধ্যমে জমা দেব। রাজ্যে শব্দ দূষণ নিয়ন্ত্রণে কড়া অবস্থান নিল শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার নবান্নে জেলা পুলিশ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে একটি উচ্চ পর্যায়ের বৈঠকে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে ধর্মীয় স্থান বা অনুষ্ঠানের নির্দিষ্ট ডেসিবেলের বাইরে মাইক বাজানো কোনোভাবেই বরদাস্ত করা হবে না। জনস্বাস্থ্যের কথা মাথায় রেখে পুলিশকে এই বিষয়ে কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শব্দবিধি পালনে কঠোর প্রশাসন, পরিবেশ আদালতের নিয়ম অনুযায়ী জনবসতি এলাকায় শব্দের সর্বোচ্চ মাত্রা 55 ডেসিবেল নির্ধারিত রয়েছে। উৎসবের দিনগুলিতে এই মাত্রা কিছুটা ছাড় দেওয়া হলেও এখন থেকে আর নিয়মের একেবারে বাইরে কিছুই সহ্য করা হবে না বলে নবান্ন সূত্রে জানানো হয়েছে। মুখ্যমন্ত্রী পুলিশ কর্তাদের নির্দেশ দিয়েছেন, নিয়ম লঙ্ঘন করে কোথাও উচ্চ স্বরে মাইক বাজলে পুলিশকে তৎক্ষণাৎ হস্তক্ষেপ করতে হবে এবং প্রয়োজনে শাস্তিমূলক পদক্ষেপ নিতে হবে। মূলত হাসপাতাল, স্কুল এবং প্রবীণ নাগরিকদের অসুবিধার কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জনজীবনে প্রভাব ও আগামী সতর্কতা। দীর্ঘদিন ধরেই বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান ও উৎসবে গভীর রাত পর্যন্ত উচ্চ স্বরে মাইক বাজানোর অভিযোগ আসছিল সাধারণ মানুষের পক্ষ থেকে। বিশেষ করে রোগী ও শিক্ষার্থীদের জন্য এই শব্দ দূষণ মারাত্মকভাবে সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছিল। প্রশাসনের এই কঠোর বার্তার ফলে রাজ্যে শব্দ দূষণ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে বলে মনে করা হচ্ছে। সাধারণ মানুষের শান্তি বজায় রাখা এবং পরিবেশ আদালতের নির্দেশিকা
অক্ষরে অক্ষরে পালন করতে জেলা স্তরে নজরদারি আরও বাড়ানোর ওপর জোর দিচ্ছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর এই নির্দেশের পর থেকে রাজ্য জুড়ে পুলিশি তৎপরতা আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। আধার কার্ড নিয়ে বড়সড় পরিবর্তনের পথে হাঁটল ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া। আধার এনরোলমেন্ট এবং তথ্য আপডেটের ক্ষেত্রে একগুচ্ছ নতুন নিয়ম ও সংশোধিত নির্দেশিকা প্রকাশ করেছে কেন্দ্র। পরিচয়পত্র থেকে শুরু করে ঠিকানা বা জন্ম তারিখ সংশোধন। এখন থেকে আধার প্রক্রিয়াকরণ হবে আরও সহজ, ডিজিটাল এবং সাধারণ মানুষের হাতের নাগালে। কেন্দ্র সরকার আধার পরিষেবাকে আরও সহজ ও জনমুখী করতে বড় পরিবর্তন আনল। নথিপত্রের নিয়মে এবার আধার তৈরি বা তথ্য সংশোধনের জন্য ভোটার আইডি, রেশন কার্ড, বিদ্যুৎ ও গ্যাসের বিল, বিবাহ বিচ্ছেদের শংসাপত্র, পেনশন, পেমেন্ট অর্ডার, বীমা পলিসি এবং 100 দিনের কাজের জব কার্ডও বৈধ নথি হিসেবে গ্রহণ করা হবে। নাম, ঠিকানা ও জন্ম তারিখ সংশোধনের ক্ষেত্রে পাসপোর্ট, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, জন্ম শংসাপত্র, ভোটার কার্ড, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, ব্যাংক পাসবুক এবং জাতিগত শংসাপত্র ব্যবহার করা যাবে। তবে UIDAI জানিয়েছে, জমা দেওয়া নথিতে আবেদনকারী নাম ও ছবি স্পষ্ট থাকতে হবে এবং নথিতে থাকা নামের সঙ্গে আধারের নাম হুবহু মিলতে হবে। শিশুদের জন্য আনা হয়েছে বিশেষ নিয়ম। 5 বছরের কম বয়সীদের ক্ষেত্রে পরিবারের প্রধানের নথির ভিত্তিতে আধার কার্ড করা যাবে। এছাড়াও রূপান্তরকামীদের পরিচয়পত্র, জেলবন্দীদের বিশেষ নথি এবং অনাথ আশ্রমের বাসিন্দাদের সার্টিফিকেটকেও বৈধ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। ফলে পরিচয়পত্রের অভাবে যার এখন আর কাউকে আধার পরিষেবা থেকে বঞ্চিত হতে হবে না। ফের মুখ খুলতে দেখা গেল তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। ফের শোনা গেল 100 আসন লুটের কথা। অভিষেকের সাফ কথা, এই রায় মানুষের রায় নয়। এদিন সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়ে তিনি বলেন, ওরা লুটপাট করে ক্ষমতায় এসেছে, ওরা জানে, তাই ওরা আপনাদের শক্তিকে ভয় পায়, আর সেই ভয় থেকেই ভাঙচুর, পার্টি অফিস দখল, খুন করছে। এখানেই শেষ নয়, এদিন অভিষেক টেনে আনেন সিঙ্গুর আন্দোলনের প্রসঙ্গ। বলেন, জয়ী হওয়ার পর হিংসাত্মক হয়ে ওঠা চারিত্রিক দুর্বলতার প্রতীক। সিঙ্গুর আন্দোলনের সময় চারিদিকে বারুদের গন্ধ ছিল, আমরা হার মানিনি। আজকেও পরিস্থিতি অন্য কিছু নয়, এ হলো এক অগ্নি পরীক্ষা। এরপরই কেন্দ্রীয় বাহিনীর ব্যবহার নিয়ে ফের একবার সুর চড়ান অভিষেক। প্রশ্ন তোলেন নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে রীতিমতো ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, আমাদের 100 আসনে গণনা কেন্দ্রে লুট করেছে তারা, আধা সামরিক বাহিনীকে ব্যবহার করেছে। এই রায় মানুষের রায় নয়, মানুষ যা রায় দেবে মাথা পেতে নেব। কিন্তু 100 আসনে গণনা কেন্দ্রে লুট করা হয়েছে। অন্যদিকে এদিনই আবার কলকাতা হাইকোর্টে যান প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট পরবর্তী পরিস্থিতি, বুলডোজার নিয়ে, বেআইনি নির্মাণ ভাঙা নিয়ে ইতিমধ্যেই কোর্টে মামলা দায়ের করা হয়েছে। সেই প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থ সারথী সেনের বেঞ্চে সওয়াল করেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও হাইকোর্টে মমতাকে দেখেই চোর চোর স্লোগান ওঠে, তা নিয়ে রাজনৈতিক মহলে চাপানোতর সৃষ্টি হয়েছে। রাজ্যে পালাবদলের পরই সক্রিয় হলো পুলিশ। শিক্ষক নিয়োগ দুর্নীতির একটি মামলায় জেলবন্দি প্রাক্তন বিধায়ক জীবন কৃষ্ণ সাহার ঘনিষ্ঠ কৌশিক ঘোষকে গ্রেফতার করল পুলিশ। বুধবার সন্ধ্যায় কৌশিকের সহযোগী মিহির চন্দ্র সাহাকেও জালে তুলেছে বর্গা থানার পুলিশ। 1 বছর আগে দায়ের করা প্রায় 94 লক্ষ টাকার প্রতারণার মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে। শিক্ষকের চাকরি দেওয়ার নাম করে ওই টাকা নেওয়া হয়েছিল বলেই অভিযোগ। বৃহস্পতিবার ধৃতদের মহকুমা আদালতে তোলা হলে বিচারক দুজনকে 7 দিনের পুলিশি হেফাজতে নেন। উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন জীবন কৃষ্ণ ভট্টাচার্য। স্থানীয় সূত্রে জানা গিয়েছিল, বর্গার প্রাক্তন বিধায়ক জীবন কৃষ্ণের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এই কৌশিক ওই গ্রামেরই বাসিন্দা। কলকাতার প্রভাবশালীদের সঙ্গে তার ঘনিষ্ঠতা ছিল। শিক্ষক দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া এক পদাধিকারীর সঙ্গে তার সখ্য ছিল। এমনকি তার সঙ্গে তোলা ছবি সুকৌশলে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে প্রভাব খাটাতো তিনি। সেই সূত্রেই চাকরি দেওয়ার নামে টাকা তুলেছিল কৌশিক। কলকাতার ওপর মহলের সঙ্গে যোগাযোগের সূত্রে জীবন কৃষ্ণের সঙ্গে কৌশিকের ঘনিষ্ঠতা বাড়ে। 2022 সালে প্রাক্তন বিধায়ক জীবন কৃষ্ণকে গ্রেফতার করার পর কৌশিকও দীর্ঘদিন ধরে গা ঢাকা দিয়েছিল। পরে তাকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই, এরপর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তাকে হেফাজতে নেয়। তবে বছরখানেক আগেই সে জামিনে ছাড়া পায়। তবে সে মাঝপথে বাড়ি ফিরলেও ভরোয়া গ্রামে থাকতো না।
ঘটনা। আগের গ্রামে সে থাকতো না, বীরভূমের শান্তিনিকেতনে বাড়ি ভাড়াতে থাকতো। বুধবার সন্ধ্যায় শান্তিনিকেতনের ভাড়া বাড়ি থেকে কৌশিককে গ্রেফতার করে বর্গা থানার পুলিশ। রাজ্যে পালাবদলের পরই সক্রিয় পুলিশ। শিক্ষক নিয়োগ দুর্নীতির একটি মামলায় জেলবন্দি বড়ুয়ার প্রাক্তন বিধায়ক জীবনকৃষ্ণ সাহার ঘনিষ্ঠ কৌশিক ঘোষকে গ্রেফতার করল পুলিশ। বুধবার সন্ধ্যায় কৌশিকের সহযোগী মিহির চন্দ্র সাহাকেও জালে তুলেছে বড়ুয়া থানার পুলিশ। 1 বছর আগে দায়ের করা প্রায় 94 লক্ষ টাকার প্রতারণা মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে। শিক্ষকের চাকরি দেওয়ার নামে ওই টাকা নেওয়া হয়েছিল বলেই অভিযোগ। বৃহস্পতিবার ধৃতদের কান্দি মহকুমা আদালতে তোলা হলে বিচারক দুজনকেই 7 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতারের পর এখনো জেলেই রয়েছেন জীবনকৃষ্ণ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মুর্শিদাবাদের বড়ুয়ার প্রাক্তন বিধায়ক জীবনকৃষ্ণের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিল এই কৌশিক। বড়ুয়া থানার ভরোয়া গ্রামে তার বাড়ি। কলকাতার প্রভাবশালীদের সঙ্গে ঘনিষ্ঠতা ছিল তার, এমনটাই জানা যাচ্ছে। শিক্ষক দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া এক পদাধিকারীর সঙ্গে তার সখ্যতা ছিল। এমনকি তার সঙ্গে তোলা ছবি সুকৌশলে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে প্রভাব খাটাতো কৌশিক। সেই সূত্রেই চাকরি দেওয়ার নামে টাকা তোলা হয়েছে বলে সূত্রের খবর। কলকাতার ওপর মহলের সঙ্গে যোগাযোগের সূত্রে জীবনকৃষ্ণের সঙ্গে কৌশিকের ঘনিষ্ঠতা বাড়ে। 2022 সালে প্রাক্তন বিধায়ক জীবনকৃষ্ণকে গ্রেফতারের পর কৌশিক গা ঢাকা দিয়েছিল। পরে তাকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। এরপর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তাকে হেফাজতে নেয়। তবে বছরখানেক আগেই সে জামিনে ছাড়া পায়। তবে সে মাঝে মধ্যে বাড়ি ফিরলেও ভরোয়া গ্রামে থাকতো না। মুর্শিদাবাদের শান্তিনিকেতনের ভাড়া বাড়িতে থাকতো সে। বুধবার সন্ধ্যায় শান্তিনিকেতনের ভাড়া বাড়ি থেকে কৌশিককে ফের গ্রেফতার করে বড়ুয়া থানার পুলিশ। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের পরেই বাতিল হয়েছে নিট পরীক্ষা। রাজস্থানের কোচিং হাব সিকারের একটি জায়গা থেকেই গেস পেপার ফাঁসের ঘটনা এখন বড়সড় কেলেঙ্কারিতে পরিণত হয়েছে। এবার তদন্ত করতে গিয়ে সিবিআই এর নজরে এসেছে একটি পরিবার। তদন্তে প্রকাশ করা ওই পরিবারের 5 সদস্য সরকারি মেডিকেল কলেজে ভর্তি হয়েছে। তদন্তের কেন্দ্রে রয়েছেন জয়পুরের কাছে জামওয়ারা রামগড়ের বাসিন্দা দীনেশ বিবাল ওরফে দীনেশ লাম্বে এবং তার ভাই মঙ্গিলাল। তদন্তে জানা গিয়েছে এই দুই ভাই প্রশ্ন ফাঁসের চক্রের ঘনিষ্ঠভাবে যুক্ত থাকতে পারেন। সন্দেহ, এই দুই অভিযুক্তের মাধ্যমেই পরিবারের একাধিক সদস্য টানা 2 বছর সরকারি মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন। তদন্তের সূত্রপাত রাজস্থান পুলিশ প্রথমে সিকারের আরকে কনসালটেন্সির কর্ণধার রাকেশ মান্ডওয়ারিকে জিজ্ঞাসাবাদ করে। তদন্তকারীদের সন্দেহ, নিট পরীক্ষার আগে কথিত গেস পেপার ছড়িয়ে দেওয়ার অন্যতম কেন্দ্র ছিল এই কনসালটেন্সি। জেরায় ওই ব্যক্তি নাকি জানান তিনি প্রায় 15 লক্ষ টাকার বিনিময়ে দীনেশ ও মঙ্গিলালের কাছ থেকে প্রশ্নপত্রটি সংগ্রহ করেছিলেন। এরপর সেই প্রশ্নপত্র সিকারের কোচিং পড়ুয়াদের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়ে এবং শেষ পর্যন্ত এক হুইলস ডব্লিউআর এর হাতে পৌঁছায়। সেই ব্যক্তি ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ কে বিষয়টি জানালে গোটা ঘটনার তদন্ত শুরু হয়। এরপরেই তদন্তকারীদের নজরে পড়ে বিবাল পরিবারের সদস্যদের। যখন দেখা যায় 2025 সাল থেকে একই পরিবারের একাধিক সদস্য নিটে উত্তীর্ণ হয়ে সরকারি মেডিকেল কলেজে ভর্তি হচ্ছে। সিবিআই এখন খতিয়ে দেখছে এই সাফল্য আদৌ প্রকৃত মেধার ভিত্তিতে হয়েছে নাকি এর পেছনে সংগঠিত প্রশ্ন ফাঁস চক্র কাজ করছে। বেআইনি নির্মাণ দেখলেই কুইক অ্যাকশন নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই তৎপর হলো পুরসভা, ভেঙে গুড়িয়ে দেওয়া হলো ক্লক টাওয়ার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, আমরা এতে জিরো টলারেন্স নীতি নিচ্ছি। যারা সতর্ক হতে চান সতর্ক হয়ে যান। দখলদারির দিন শেষ, বেআইনি নির্মাণ দেখলেই কুইক অ্যাকশন। বুধবার মুখ্যমন্ত্রীর করা বার্তাতেই স্পষ্ট হয়েছিল এই ছবিটা। আর তার 24 ঘন্টার মধ্যেই হাতে নাতে মিলল একের পর এক প্রমাণ। গড়িয়ায় ধূলিসাৎ করে দেওয়া হয়েছে বেআইনি ক্লক টাওয়ার। তৃণমূল সরকারের আমলে কোর্টের রায় থাকা সত্ত্বেও যে বেআইনি ক্লক টাওয়ার ভাঙতে গিয়ে বাধার মুখে পড়তে হয়েছিল কলকাতা পুরসভাকে, প্রায় 10 মাস পর এবার সেই গড়িয়ায় ডোহরিতে একেবারে বুলডোজারের ধাঁচে হাইড্রা দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হলো বেআইনি ক্লক টাওয়ার। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে চলল কলকাতা পুরসভার বুলডোজার অ্যাকশন। কলকাতা পুরসভার এক কর্মী বলেছেন, এটাকে ভেঙে ফেলার জন্য আমাদের নিয়ে আসা হয়েছে, আমরা ওটা করছি। হাইড্রা আছে, চেন পুলিং আছে, গ্যাস কাটার আছে, ম্যানুয়াল আছে, সবকিছু আছে, এটা আমরা নামিয়ে দেব।
গড়িয়া মিতালি সংঘের কোষাধ্যক্ষ অসীম মুখোপাধ্যায় বলেছেন, এটা আইনের জয়। বর্তমানে যারা এসেছেন, সহযোগিতা করেছেন, আমাদের মিতালি সংঘ ক্লাব তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছে। গড়িয়ার মিতালি সংঘ ক্লাবে খেলার মাঠেরই এক কোণে তৈরি করা হয়েছিল ক্লক টাওয়ারটি 3 বছর আগে, যার উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস। উপস্থিত ছিলেন 101 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সন্দীপ দাসও, যা নিয়ে সেই থেকেই চলছে বিতর্ক। ক্লাব কর্তৃপক্ষের অভিযোগ, বেআইনিভাবে তাদের জমি দখল করে তৈরি করা হয়েছে এই ক্লক টাওয়ারটি। কলকাতা পুরসভা কোনো অনুমোদিত প্ল্যান ছাড়াই এই নির্মাণ কাজ করেছে। এই নিয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েও কোনো সুরাহা মেলেনি। এবার সেই ক্লক টাওয়ারই ভেঙে গুড়িয়ে দেওয়া হলো। পূর্ব মেদিনীপুর জেলার রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের দুই প্রভাবশালী নেতা চঞ্চল খাড়া ও শ্যামল মাইতিকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই জেলা জুড়ে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চর্চা। জানা গিয়েছে, গ্রেফতার হওয়া চঞ্চল খাড়া তমলুক পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান ছিলেন, পাশাপাশি তিনি পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি পদেও ছিলেন। এছাড়াও ঘাটাল কোঅপারেটিভ ব্যাংকের ভাইস চেয়ারম্যান হিসেবেও দীর্ঘদিন ধরে ভূমিকা পালন করেছেন তিনি। তমলুক ও সংলগ্ন এলাকায় তিনি তৃণমূল কংগ্রেসের অত্যন্ত প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত। শ্যামল মাইতি অন্যদিকে গ্রেফতার হওয়া শ্যামল মাইতি হলদিয়ার তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের অন্যতম পরিচিত জেলা নেতা। রাজনৈতিক মহলে তিনি প্রাক্তন বিধায়িকা তাপসী মণ্ডলের ঘনিষ্ঠ ছায়াসঙ্গী হিসেবে পরিচিত ছিলেন। শ্রমিক সংগঠন ও জেলার রাজনৈতিক অন্দরে তার যথেষ্ট প্রভাব রয়েছে বলেও জানা গেছে। প্রভাবশালী নেতার গ্রেফতার, একই সঙ্গে দুই প্রভাবশালী নেতার গ্রেফতারের ঘটনায় পূর্ব মেদিনীপুর জেলার রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। যদিও ঠিক কোন অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে সেই বিষয়ে এখনো পর্যন্ত পুলিশ প্রশাসনের তরফে বিস্তারিতভাবে কিছু জানানো হয়নি। তবে সূত্রের খবর, একাধিক অভিযোগের ভিত্তিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ফিরহাদ হাকিমের নিরাপত্তায় কাটছাঁট। কনভয় নয়, শুধুমাত্র নিজের গাড়িতে চেপে কলকাতা পুরসভায় পৌঁছলেন মেয়র। অর্থাৎ প্রাক্তন পুরমন্ত্রী ফিরহাদের কনভয় তুলে নেওয়া হয়েছে, কমানো হয়েছে পুলিশের সংখ্যাও। গতকাল কনভয় নিয়ে পুরসভায় এসেছিলেন ফিরহাদ হাকিম, তবে আজ শুধু নিজের গাড়িতে চেপেই পৌঁছলেন তিনি। 2026 সালের বিধানসভা নির্বাচনে পরাজিত হয়েছে তৃণমূল। ফিরহাদ যদিও নিজের আসন কলকাতা বন্দরে জয়ী হয়েছে, পাশাপাশি এখনও কলকাতার মেয়র রয়েছেন তিনি, ফলে কলকাতা পুরসভায় রোজই যাতায়াত করতে হয় তাকে। তবে বৃহস্পতিবার যখন পুরসভায় ঢুকলেন তিনি, কার্যত অবাক হয়ে যান সকলে, কারণ শুধুমাত্র নিজের গাড়িতে চেপেই সেখানে পৌঁছেছেন তিনি। এতদিন দেখা যেত ফিরহাদের কনভয় ছিল, যার গাড়ির সামনে এবং পেছনে একটি করে পুলিশের গাড়ি থাকতো। গতকাল যখন কলকাতা পুরসভায় ফিরহাদ হাকিম ঢোকেন, সেই সময়ও তার সঙ্গে কনভয় ছিল, কিন্তু বাড়ি যাবার পরই তার নিরাপত্তার গাড়ি কমিয়ে দেওয়া হয়। আজ শুধু ফিরহাদের গাড়িকেই ঢুকতে দেখা গেছে। কলকাতা নিরাপত্তা রক্ষীরাও গাড়ির ভেতরেই ছিলেন, অর্থাৎ নিরাপত্তা থাকলেও তাতে কাটছাঁট করা হয়েছে। রাজ্যে ক্ষমতায় পালাবদলের পর অনেক কিছুই বদলে গিয়েছে। তৃণমূলের সাংসদ তথা দলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়তি নিরাপত্তায় কাটছাঁট করা হয়েছে। সাংসদ হিসেবে প্রাপ্য নিরাপত্তাই শুধুমাত্র রয়েছে তার এই মুহূর্তে। বহু বছর ধরে জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পেতেন অভিষেক, এমনকি যে পাইলট কারের সুবিধা পেতেন তাও প্রত্যাহার করা হয়েছে। অভিষেকের বাড়ি শান্তিনিকেতন থেকে সরিয়ে ফেলা হয়েছে পুলিশের স্ক্যানার, নিরাপত্তা সংক্রান্ত সামগ্রীও সরিয়ে নেওয়া হয়েছে। বাংলা টিভি নিউজ এখানেই শেষ হলো। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে পরের ভিডিওতে বাংলা টিভি নিউজের সঙ্গে।